এসএসসি 26 পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি নিয়ে এসেছি মাধ্যমিক গণিতের অধ্যায় 17 থেকে কিছু সিলেক্টিভ অবজেক্টিভ। আশা করি এই অবজেক্টিভ গুলো পড়লে তোমাদের অন্তত পাস মার্কস হয়ে যাবে। এর চেয়ে ভালো করতে চাইলে তোমরা অবশ্যই আরো পড়বে টেস্ট পেপার থেকে, তবে অন্তত এগুলো পড়লে পাস করবে আশা করছি। কোনটি বিচ্ছিন্ন চলক? আমরা জানি বিচ্ছিন্ন চলক হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে যাদেরকে ভগ্নাংশ আকারে বা দশমিক আকারে লেখা যায় না, আর অবিচ্ছিন্ন চলক হচ্ছে যারা ভগ্নাংশ বা দশমিক হয়। আমাদের যে চারটি অপশন আছে দেখো, তাপমাত্রা দশমিকে হতে পারে, উচ্চতা দশমিকে হতে পারে, বয়স হতে পারে, কিন্তু পাখির সংখ্যা কখনো দশমিক হয় না। তাহলে এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। কোনটি বিচ্ছিন্ন চলক? দেখো আরো একটি এসেছে, এক্ষেত্রে একটু খেয়াল করো যে কোনটা দশমিক আকারে প্রকাশ করা যায় না। এখানে জনসংখ্যাকে কখনো দশমিক আকারে প্রকাশ করা যায় না, পূর্ণ সংখ্যা হয়। বাকিগুলো দেখো দশমিক আকারে প্রকাশ করা যায়। তাহলে জনসংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলক। পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক? তো জিপিএ কিন্তু আমরা বলি যে 3.25 পেয়েছি, 4.87 পেয়েছি, তার মানে অবশ্যই দশমিক হয়। তো দশমিক হলেই যেন কি হবে? সে অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। আচ্ছা, এবার নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? দেখো এখানে জনসংখ্যা অবিচ্ছিন্ন, মানে কি দশমিকে প্রকাশ করা যাবে। জনসংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা, জনসংখ্যাও দশমিকে হবে না, শিক্ষার্থীর সংখ্যা হবে না, জন্মসাল হবে না, বয়স কিন্তু দশমিকে হতে পারে। তাহলে দেখো এই ক্ষেত্রে উত্তর হবে কি? বয়স। আরেকটি প্রশ্ন এসেছে, নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? তার মানে কোনটা এই চারটার মধ্যে কোনটা ভগ্নাংশ হতে পারে? ক্রমযোজিত গণসংখ্যা ভগ্নাংশ হয় না, শ্রেণী সংখ্যা ভগ্নাংশ হয় না, শ্রেণীর গণসংখ্যা ভগ্নাংশ হয় না, শ্রেণীর মধ্যমান কিন্তু ভগ্নাংশ হতে পারে। 35.5, 45.5 আমরা কিন্তু মধ্যমান দেখেছি। তাহলে এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। একটি শ্রেণীর ঊর্ধ্ব সীমা বলে দেওয়া আছে 37, আর শ্রেণীর মধ্যমানও বলে দেওয়া আছে, ওই শ্রেণীর নিম্ন সীমা বের করতে হবে। আমরা যদি মধ্যমানের সূত্রটা একটু দেখি, শ্রেণীর মধ্যমান বের করার সূত্র কি? শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। আমরা যদি আর গুণন করি, শ্রেণীর নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা সমান শ্রেণীর মধ্যমানকে যে 2 দিয়ে গুণ করে দিলাম। এখন আমি যদি নিম্ন সীমা বের করতে চাই, তাহলে শ্রেণীর উচ্চ সীমা ডান পাশে যে মাইনাস হবে। আচ্ছা, অনুরূপ ভাবে আমি যদি উচ্চ সীমা বের করতে চাই, তাহলে উচ্চ সীমাটা থেকে যাবে, নিম্ন সীমা বাইরে চলে, মানে ওই ডান পাশে যে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এখন এদেরকে একটি সূত্র হিসেবে মনে রাখতে পারি। যখন নিম্ন সীমা বলবে, মধ্যমানকে 2 দিয়ে গুণ করে সেখান থেকে উচ্চ সীমা মাইনাস করে দিব। যখন শ্রেণীর উচ্চ সীমা বের করতে বলবে, 2 ইন্টু মধ্যমান দিয়ে শ্রেণীর নিম্ন সীমা মাইনাস করে দিব। তো আমাদের কাছে দেখো কি বলা আছে, নিম্ন সীমা বের করতে বলেছে, তার মানে প্রথম সূত্রটা ব্যবহার করব। মধ্যমান 34 বলে দেওয়া আছে, আমরা যদি ক্যালকুলেটরে ইনপুট দেই, 2 ইন্টু 34 মাইনাস, এই যে ঊর্ধ্ব সীমা মাইনাস করে দিয়েছি, ইনপুট দিলেই দেখো উত্তর চলে আসবে আমাদের 31। অনুরূপ আরেকটি প্রশ্ন দেখো, এবার নিম্ন সীমা আর মধ্যমান বলে দেওয়া আছে ঊর্ধ্ব সীমা, ঊর্ধ্ব সীমা মানে হচ্ছে উচ্চ সীমা বের করতে হবে। তাহলে যে দ্বিতীয় সূত্রটা ব্যবহার করো, এখানে কত হবে? 2 ইন্টু শ্রেণীর মধ্যমান, তার মানে 2 ইন্টু 32 মাইনাস 30, ইনপুট দিলে দেখো উত্তর চলে আসছে। তার মানে শ্রেণীর মধ্যমান যেটাই দেয়া থাকবে 2 দিয়ে গুণ করে, যদি নিম্ন সীমা দেয়া থাকে নিম্ন সীমা মাইনাস করলে উচ্চ সীমা পেয়ে যাব, উচ্চ সীমা দেয়া থাকলে সেটা মাইনাস করলে নিম্ন সীমা পেয়ে যাব। এভাবে শর্টকাটে আশা করি তোমরা উত্তরগুলো করতে পারবে। এবার হচ্ছে দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের সর্বনিম্ন নম্বর 35 এবং পরিসর বলে দেওয়া আছে সর্বোচ্চ নম্বর কত। আমরা যদি পরিসরের সূত্রটা দেখি, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস হচ্ছে কি 1। তাহলে এখান থেকে আমাদের সর্বোচ্চ নম্বরটা বের করতে হবে। আমরা একটা কাজ করি, এই 1টাকে বিয়োগ করে বা পাশে দিয়ে দিই, তাহলে কত হবে? যে পরিসর -1 আর থাকলো কত? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, পক্ষান্তর করে নিলাম। এখন আমি যদি সর্বোচ্চ মান বের করতে চাই, সর্বনিম্ন মান এখানে মাইনাস আছে, ওই পাশে যে প্লাস হয়ে যাবে। তাহলে এখন আমরা বসিয়ে দিই, দেখো পরিসর -1 প্লাস কি সর্বনিম্ন মান, যদি সর্বোচ্চ মান বের করতে বলে। পরিসর কত দেয়া আছে? 56, আর -1 প্লাস হলো সর্বনিম্ন মান, ইনপুট দাও। 56 -1 প্লাস 35, পরিসর হচ্ছে 56 -1 সূত্রের, আর প্লাস হচ্ছে এখানে সর্বনিম্ন নম্বর দেওয়া ছিল 35। দেখো ইনপুট দিলে উত্তর চলে আসবে 90। এবার সর্বোচ্চ মানটা যদি দেয়া থাকে আর পরিসর, তাহলে সর্বনিম্ন মান কিভাবে বের করব? এটা যদি আমরা প্রথম সমীকরণ থেকে আবার একটু খেয়াল করি, এবার দেখো সূত্রটা হয়ে যাবে এরকম। সর্বনিম্ন মানটা মনে করো ডান পাশে চলে গেছে, আর পরিসর এবং -1 ওরা মনে করে এই পাশে এসে, পরিসর প্লাস ছিল এসে বিয়োগ হয়ে গেছে,
আর 1 মাইনাস ছিল সেটা এসে প্লাস হয়ে গেছে। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা কি করতে পারবো, সর্বনিম্ন মান বের করতে পারবো। সর্বোচ্চ মান থেকে পরিসর মাইনাস করে 1 যোগ করে দিব। তাহলে সর্বোচ্চ মান বলে আছে কত 78, পরিসর হচ্ছে কত 54 আর প্লাস 1 ইনপুট দাও, দেখবে যে উত্তর চলে আসবে কত 25। এভাবে করে আমরা বের করতে পারবো। এবার অজীব রেখা নিয়ে কিছু প্রশ্ন। অজীব রেখার লেখ আঁকতে ওয়াই অক্ষ বরাবর কোনটিকে ধরা হয়, অজীব রেখা অঙ্কনে এক্স অক্ষ বরাবর কোনটিকে ধরতে হয়, অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। মানে অজীব রেখা সম্পর্কিত এরকম প্রশ্ন মাঝে মধ্যে আসে। তো আমরা একটা অজীব রেখা একটু দেখে নিই। দেখো আমরা যখন অজীব রেখা আঁকি, এক্স অক্ষ বরাবর হলো অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চসীমা দেই, ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা দেই। তাহলে আশা করি এখন উত্তরগুলো বুঝতে পারছি। ওয়াই অক্ষ বরাবর আমরা কি দিব, ক্রমযোজিত গণসংখ্যা। এক্স অক্ষ বরাবর কি দিব, শ্রেণীর উচ্চসীমা। আর অজীব রেখা কিরকম হয়, ঊর্ধ্বগামী, দেখো উপরের দিকে উঠে যাচ্ছে, ঊর্ধ্বগামী হয়। অজীব রেখা ঊর্ধ্বগামী হয়। আচ্ছা, 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নিচের কোনটি। এক্ষেত্রে আমরা একটা কাজ করি, 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো ঝটপট একটু লিখে ফেলি। 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43 এগুলো। তো মধ্যক বের করতে হয় হচ্ছে সবচেয়ে মাঝেরটা। আমরা একটা কাজ করি, এই পাশ থেকে যদি 4টা সংখ্যা বাদ দিই, এখান থেকে যদি 4টা বাদ দিই, সমপরিমাণ বাদ দিলে মাঝে দেখো পড়ে যাচ্ছে 29। তাহলে এই ক্ষেত্রে মধ্যক বের করা খুবই সহজ, 29। এবার মধ্যক বের করতে বলেছে কতগুলো উপাত্ত, কিন্তু এদের কিন্তু ঊর্ধ্বক্রমে সাজানো নেই। আগেরটা কিন্তু ঊর্ধ্বক্রমে সাজানো ছিল, অবশ্যই সাজাতে হবে। তো সংখ্যাগুলোকে যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই, দেখো এরকম হবে 0, 4 আছে 2 বার, 6, 8, 9, 10, 15। এক্ষেত্রেও যদি আমরা সমান পরিমাণ বাদ দিই দুই পাশ থেকে, তাহলে তিনটি করে বাদ দিলে এবার দেখো মাঝে কিন্তু পড়ে যাচ্ছে 2 জন। এক্ষেত্রে মধ্যক বের করার নিয়ম হচ্ছে এই 6 এবং 8 এর কি বের করতে হবে, গড়। তার মানে 6 এবং 8 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 7 আসবে মধ্যক। এবার দেখো একটা সারণী দেয়া আছে মধ্যক শ্রেণীর মধ্যমান। এখন আমরা কিভাবে বুঝবো যে আসলে কোনটি মধ্যক শ্রেণী। অনেক সময় এরকম হয়ে যায় যে সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণী মধ্যক শ্রেণী হয়, কিন্তু সবসময় এরকম হয় না। মধ্যক শ্রেণী চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ক্রমযোজিত। আমরা প্রশ্নের মধ্যে যদি একটু পেন্সিল দিয়ে শর্টকাটে লিখে ফেলি 5, 5 এর সাথে 8 যোগ করলে 13, 13 আর 12 যোগ করলে 25, 25 আর 9 34, 6, তার মানে n এর মান 40। তার মানে n/2 20। 20তম পদ কিন্তু এই যে 25 এর মধ্যে আছে, ক্রমযোজিতর মধ্যে। তার মানে মধ্যক শ্রেণী হচ্ছে 51 থেকে 60। তাহলে 51 থেকে 60 এর মধ্যমান 55.5। এবার মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে fc এর মান কত। অনুরূপ ভাবে আমরা এক কাজ করি, একটু ক্রমযোজিত সংখ্যাগুলো বের করে ফেলি দ্রুত। এবার 70, তার মানে n/2 এর মান কত, 35। 35তম পদের মান হবে মধ্যক। তো 35তম পদের মান হচ্ছে 32, এও কিন্তু নেই, যে 52। তার মানে এটা হচ্ছে মধ্যক শ্রেণী 55 থেকে 59। আমরা জানি এফসি হচ্ছে কি, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তার মানে 32। আচ্ছা, এই ছক থেকে যদি আমরা আরো দুটি প্রশ্ন করি, যেমন মধ্যক নির্ণয়, এক্ষেত্রে এফএম কত। আচ্ছা, আমরা জানি মধ্যক শ্রেণী এখানে হচ্ছে 35, যেহেতু তার মানে যে 52 ভেতরে ছিল, মধ্যক শ্রেণী হচ্ছে 55 থেকে 59। তো এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তার মানে 20। যদি আরো একটি প্রশ্ন করা হয় মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত, অলরেডি কিন্তু আমরা মধ্যক শ্রেণী পেয়েছি 55 থেকে 59, তাহলে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হবে কত, 55। এবার দেখো কোন গণসংখ্যা নিবেশনের প্রচুরকের মান বলে দেয়া আছে, এল এর মান বলা আছে f1, f2 হলে শ্রেণী ব্যবধান নির্ণয় করতে হবে। এই প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। তো প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে এরকম। তো এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, প্রচুরকের মান বসিয়ে দিলাম সমান চিহ্ন দিয়ে, এল এর মান কত 48 প্লাস f1 এর মান হচ্ছে 7, f1 7, f2 হলো 17 ইন্টু h এর মানটা আমাদের জানা নেই। তো আমি এটা দুইটা পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে সরাসরি করতে চাও, একটা পদ্ধতি আছে, এই মানটা ক্যালকুলেটরে ইনপুট দেওয়া যাবে এবং সরাসরি উত্তর চলে আসবে। কি করবে তোমরা, এই যে 49.75 লিখবে, আলফা দিয়ে ক্যালক বাটন দিবে, তারপর 48 লিখবে। আলফা দিয়ে ক্যালক দিলে কি হবে, এখানে সমান চিহ্ন নিয়ে নিবে, তারপরে 48 প্লাস ভগ্নাংশের সাহায্যে 7/7 প্লাস 17 ইন্টু লিখবো। এইচ কে আমি এক্স হিসাবে ধরলাম, ঠিক আছে, এক্স আসবে। এরপরে শিফট দিয়ে যদি তুমি সলভ দাও, তাহলে দেখবে যে তোমার উত্তরটা চলে আসবে। আচ্ছা, এটা যদি জটিল মনে হয় তাহলে একটা কাজ করতে পারো,
এটাই তো আমাদের প্রচুরক নির্ণয় সূত্র, যে 48 F1 এর মান, F2 এর মান। আচ্ছা, আমরা এইচ এর বদলে এখানে 4টা অপশন আছে, একবার 6 বসিয়ে দেখতে পারো, 6 এর বদলে 7, ডেল বাটন দিয়ে কিন্তু তুমি ডিলিট করে করে মান বসাতে পারো, 7 বসিয়ে দেখতে পারো, 10 বসিয়ে দেখতে পারো, 12, 20, দেখবে যে কোনো একটার উত্তর অবশ্যই কি এই যে 49.75 চলে আসবে। তো যদি প্রথমটা চলে আসে তাহলে তো এক চান্সে তুমি উত্তরটা পেয়ে যাচ্ছ, এভাবেও কিন্তু করতে পারো। এবার দেখো একটি ছক দিয়ে বলেছে প্রচুরক শ্রেণীর মধ্যমান। তো আমরা জানি প্রচুরক শ্রেণী মানে সবচেয়ে বেশি গণসংখ্যা যেটাতে, এটা তো বোঝাই যাচ্ছে 51 থেকে 56 হচ্ছে প্রচুরক শ্রেণী, তার মধ্যমান তাহলে কত হবে? অবশ্যই 55.5। মধ্যমান কিভাবে বের করে? 51 আর 60 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এই শ্রেণী যদি বলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত, আমরা তো অলরেডি প্রচুরক শ্রেণী জেনে গেছি 51 থেকে 60, তাহলে নিম্ন সীমা হবে কত? 51। প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান কত? তো প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণী হচ্ছে 41 থেকে 50, তো তার মধ্যমান কত হবে? অবশ্যই 45.5। প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর মধ্যমান কত? প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণী হচ্ছে 61 থেকে 70, তাহলে তার মধ্যমান হবে 65.5। এরকম একই ছক থেকে কিন্তু বিভিন্ন রকমের